শুক্রিয়া যে আপনি আমাকে বাংলাদেশ পন্থী হিসেবে ডাকছেন এখানে। পুরো জামাতের কাঠামোটাই হলো যে জামাত বাংলাদেশে ক্ষমতায় গেলে দুর্নীতি করতে দিব না, এটা কি শরিয়ার বাইরে? এবং আপনার জীবন যে অলরেডি অনেকগুলো শরিয়ার মাধ্যমে চলতেছে, এটা আপনারা বোঝানো। দুনিয়ায় পজিটিভ কাজ করে আল্লাহর ঘোষিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত কাজগুলো করে আখিরাতে জান্নাত নিশ্চিত করা, এই দুই কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গ্রিন লিভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের সাথে উপস্থিত আছেন মাহমুদুল হাসান, গার্ডিয়ান পাবলিকেশন AMD। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান সময় কেমন চলছে আপনার? চলছে সব মিলেই। ব্যস্ততা বেড়ে গেছে এখন আগের চাইতে। চলছে সব মিলে আলহামদুলিল্লাহ, চলছে আর কি। আপনার নিয়ে আসলে বিভিন্ন বিষয় আমরা শুনি, আপনার নাম নিয়ে বিষয়, বিশেষ করে কখনো দেখেছে রবিন সালে, কখনো মাহমুদুল হাসান, কখনো আবার ইতিহাসের চিহ্নপত্রের কাইকা। মূল যে নামটা, এটা আমরা কবে শুনবো বা কবে জানতে পারবো? আজকে জানতে পারবো কি? আচ্ছা, আমার মূল নাম আসলে আপনাকে বললেও হয়তো অনেকেই একটা অংশ আছে, ধরুন যে মজা করতে করতে হয়ে যায় কি, ওই মজাটা একসময় এস্টাবলিশ হয়ে যায়। তো আমার এই রবিন সালে এই নামটা আমি যেখানে বিজনেস করি বা যেখানে জব করি, এই সার্কেলের লোকজন শুধু এখানে জানেন। কিন্তু আমার পিছনে ছোট একটা হিস্ট্রি আছে। ইভেন আমার নিক নাম আর একটা আছে, যেটা আপনি বলেনি নাই এখনো, ওটা নিয়ে আমি আমার এলাকায় পরিচিত। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকগুলো নাম আসলে এইটা আপনি মনে করতে পারেন যে এটা অনেকটা বাধ্য হয়ে। ধরুন আওয়ামী আমলে আমি যখন এলাকা থেকে চলে আসলাম 2015 সালে, তখন আমার নামে মামলাগুলো সিরিয়াল বাই সিরিয়াল হওয়া শুরু করলো। তো পরে দেখা গেল যে ওখান থেকে যখন চলে আসছি, ঢাকায় শিফট করেছি, ঢাকায় শিফট করার পর এখানে যারা বড় হয়ে আছেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? আমি বললাম আমার নাম মাহমুদুল হাসান অমুক। বলছে তোমার নাম এটা, আজ থেকে তোমার নাম এটা না, তোমার নাম হলো আর একটা, তুমি আজকে রাতে চিন্তা করো কি নাম। আমি বললাম আমি চিন্তা নিতে করবো না, আপনার যদি মনে হয় যে আমার একটা নতুন নাম দেওয়া দরকার এখানে, তাহলে আপনি বলে দেন। বলে তোমার নাম রবিন সালেহ, আজকে থেকে এই নামে আমি ডাকবো। হ্যাঁ, আর যারা যারা আছে সবাই পরিচয় দিবা, তুমি বললো রবিন সালেহ, ওকে? এবং তুমি কোথেকে আসছো না আসছো কিছু বলার দরকার নেই, চুপচাপ থাকবা, কাজ করে যাওয়া। ওই তখন থেকে হলো যে রবিন সালেহ আমার নাম। এটা অবশ্য শুধু আশেপাশে যারা আছেন তারা চিনেন। আর কাইকাউস ভাই তো খুবই একজন বিখ্যাত মানুষ এবং খুবই একাডেমিশিয়ান, মানে দুর্দান্ত একাডেমিশিয়ান। ইভেন উনি একজন মাথায়, মানে ওনার মাথাটা হলো একটা এনসাইক্লোপিডিয়া, অনেকটা ইতিহাসের এনসাইক্লোপিডিয়া যেটাকে বলা হয়। বাংলাদেশ নিয়ে এমন কোনো ইস্যু নাই যে ইস্যুতে তার কাছে রসদ নেই। হ্যাঁ, এবং উনি নিজে একটা শব্দ না লিখেও উনি যা বলতে চান সেগুলো উনি কোটেশন আকারে আপনার সামনে হাজির করে দিতে পারবেন, আমাদের সামনে হাজির করে দিতে পারবেন। এই যে এত বিশাল দক্ষতা, এটা কিভাবে কত পরিশ্রম করলে এই দক্ষতা মানুষের চলে আসে, এইটা আমার কাছে অনেকটা অবিশ্বাস্য লাগে। ওর ধারে কাছে পৌঁছানোর ক্ষমতা বা সামর্থ্য 10 জন স্বাভাবিক মানুষের নাই। আমি নিঃসন্দেহে 10 জন স্বাভাবিক মানুষের একজন। সো আমার কাইকাউস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো উনি সামনে আসে না কেন, এটা নিয়ে আমাদের পাঠকদের কাছে রেগুলার প্রশ্ন আসে এবং প্রশ্ন জবাব আমরা দিই। কখনো হয়তো একটু মজা করে বলি, কখনো হয়তো একটু তারাও মনে করে নেন যে তাহলে উনি নাই আপনি। জাস্ট ওনার সাথে আমার তুলনাটাই একটা খুবই মনে হয় অস্বস্তিদায়ক মনে হয়। হ্যাঁ, উনি ওনার পার্সোনাল, মানে উনি ওনার নিজের কারণে বা উনি ওনার নিজের চিন্তায় উনি হয়তো অডিয়েন্সের সামনে আসেন না। আমরা তার এই অবস্থানকে সম্মান করি, আর মনে হয় যে প্রত্যেক মানুষের এই অবস্থানকে সম্মান করা উচিত। আসলে এই বিষয়টা নিয়ে আপনার যে মানুষটা সন্দেহ করে যে আপনি আসলে কোন নামে বা কে আপনি, যেমন কাইকাউস এখন সন্দেহ করে নামটা আপনি নাকি সেই কাইকাউস, বুঝতে পারছেন? এই জন্যই আর কি। ও না, আমার নামের পিছনে তো আমি বললাম আমার যেটা মূল নাম গোপন করার কারণ ছিল যে আমার মামলাগুলো এবং আমাকে যেন ট্রেস করতে না পারে আমি কোথায় আছি। জি জি, এই জন্য মূল নাম করা। আর এগুলো হয়েছে কাজ করতে করতে, এগুলো জিনিস সামনে চলে আসছে। হয়তো আরো কোনো লেখক আসবেন, যেহেতু আমাদের লেখকদের নিয়েই কাজ, অনুবাদকদের নিয়েই কাজ, হয়তো আরো কোনো লেখক আসবেন, তারা হয়তো কখনো ক্যামেরার সামনে কিংবা
ইয়ার সামনে না এলে তখন হয়তো তার নামেও পরিচিত হতে হবে, এই টাইপের। সো বুঝতে পেরেছি। আসলে তো আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা তো এখন বর্তমান সময়ে যে জুলাইয়ের নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা যদি ওয়েলফেয়ার পলিটিক্স ছিল, এরকম কোনো কিছু আসলেই ভাবেন কিনা, বা এরকম মানে আপনি কিভাবে পুরাতন বন্দোবস্তে আমরা তো আটকে আছি, আসলে জুলাইয়ের যে বন্দোবস্ত। ওয়েলফেয়ার পলিটিক্স মানে আপনি ওয়েলফেয়ার পলিটিক্স জি, কারা করতেছে, মানে কারা এই ওয়েলফেয়ার পলিটিক্সটা করতেছে? এখন তো দেখা যাচ্ছে জামাতের আমরা শুনতেছি যে ওয়েলফেয়ার পলিটিক্স। মানে আপনি যেটা বলতে আমি- চাচ্ছেন যে জামাতের ওয়েলফেয়ার পলিটিক্স এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে যায় কিনা, এটা তো? জি জি আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এখন তো এই জায়গাটা মানে এই বিষয়টা একটা ট্রেন্ডে চলে আসছে আলোচনা, যে আসলে এই জামাত যেভাবে ওয়েলফেয়ার পলিটিক্স করে এটা তার মতো নিজস্ব সার্কেলে সম্ভব, কিন্তু বৃহত্তর জায়গায়, রাষ্ট্রীয় জায়গায় এটা সম্ভব কিনা। এবং জামাত এই অনেকে মনে করেন যে এটা আনফেয়ার, ওয়েলফেয়ারের জায়গাটাকে পলিটিক্সে নিয়ে আসা এটা টোটালি আনফেয়ার। এই এই বিষয়গুলো যারা বলে আমার মনে হয় যে তারা দেশ এবং মানুষের চিন্তা না করে শুধুমাত্র একটা রাজনৈতিক মতাদর্শের অপছন্দ করার কারণে এইগুলো বলেন, এটা আমার কাছে মনে হয়। আপনি যারা এই শব্দগুলো উচ্চারণ করে জামাত রাজনীতিতে কেন ওয়েলফেয়ার নিয়ে আসবে, আপনি তাদের আমলনামা ঘেঁটে দেখবেন যে এরা আসলে জামাতকে অপছন্দের জায়গা থেকে এটা করে, তাত্ত্বিক পলিটিক্যাল জায়গা কিংবা হলো যে কল্যাণের জায়গা থেকে চিন্তাটা করে না। আপনি যেটা বলছেন যে এটা এই নতুন বন্দোবস্ত কিনা, দেখেন জামাত ইসলাম এই ওয়েলফেয়ারের ব্যাপারটা এটা তাদের রন্ধে রন্ধে গাথা। এটা আপনি গতকাল থেকে শুরু হয়নি, গত পরশুদিন থেকে শুরু হয়নি, বা গত বছর থেকে শুরু জি, হয়নি। আমরা যেটা আপনি দেখবেন যে কোথায় কোন পঞ্চগড়ে আমাদের সনাতনী কিছু ভাই বোনরা নৌকাডুবিতে মারা গেছেন, সেখানে আমির জামাত গিয়ে সেই ফ্যামিলিগুলোর দায়িত্ব নিয়ে নিচ্ছেন, তাদের পাশে দাঁড়াইছেন। সিলেটের সেই তীব্র বন্যায় যখন কেউ যেতে পারছিল না, সরকার যখন একটা লিমিট মাত্র 30 লাখ টাকার একটা ফান্ড ঘোষণা করে ফেলেছিল, তখন আমির জামাত মনে করেন যে ওই একটা ট্রাকে করে মাল ভরে মানে মালবাহী ট্রাকে করে উনি চলে গেছেন সিলেটে, কমর পাড়িতে নাইমা উনি এটা করেছেন। 50 লাখ টাকার তখন অনুদান ঘোষণা করেছেন। এটা নিয়ে সেই সময় অনেক বেশি যে হাসাহাসি হয়েছে হাসাহাসি যে হয়েছে। একটা রাজনৈতিক দল 50 লাখ টাকা দিতে পারলো আর একটা রাষ্ট্র দিল মাত্র 30 লাখ টাকা। যে এটা নিয়ে অনেক কথা হয়েছে। রাজনীতিটা মূলত কার জন্য? রাজনীতি আসলে জনগণের জন্য, তাই না? এখন জনগণের জন্য মানে কি, জনগণের জন্য যে কোনো ভাবে তাদের পাশে থাকা। এখন জামাত মনে করেছে আওয়ামী আমলের সময় যেহেতু তারা প্রকাশ্য রাজনীতি অত বেশি করতে পারে না, সুতরাং এরা যেটা করেছে এরা মানুষের পাশে থেকেছে। মানুষের পাশে কিভাবে থাকা যায়? আপনি আপনার প্রতিবেশী যদি আজকে খুব গুরুতর অসুস্থ হয়ে যায়, আপনার দায়িত্ব কি একজন প্রতিবেশী হিসেবে? নিঃসন্দেহে হাসপাতালে নিয়ে যাওয়া, অবশ্যই। এডমিট করে দেওয়া, সেখানে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দেওয়া। জি, এবার আমি কি আপনাকে বলবো যে একজন মানুষ হিসেবে ওয়েলফেয়ার পলিটিক্স হয়ে যাচ্ছে, এটা আপনার এটা করা ঠিক না? তবে আপনি ব্যক্তি হিসেবে যে কাজটা করতে পারবেন, আপনি রাজনৈতিক দল হিসেবে কেন চেষ্টা করতে পারবেন না? বরঞ্চ আমরা যদি নতুন বন্দোবস্ত বলি তাহলে এই ওয়েলফেয়ার পলিটিক্সটাই এটা একটা নতুন বন্দোবস্ত, যে আইডিয়া বাংলাদেশের মানুষ অন্যান্য রাজনৈতিক দলের মাথায় ছিল না, যেটা জামাত করে আসতেছ আগে থেকে। আমি মনে করি যে জামাতের এই কাজটা চালিয়ে যাওয়া উচিত, যে যাই বলুন না কেন। কিন্তু আমরা তো আসলে এখনো পুরাতন বন্দোবস্তের মধ্যে আটকে আছি। দেখেন, আসলে জুলাইয়ের যে অভ্যুত্থানটা বা যেটা আমরা বলি, আচ্ছা আমরা তো চেয়েছিলাম যে আসলে নতুন কোনো কিছু হবে। আমরা আকাঙ্ক্ষা মানে আশা করি যে জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের মানে বন্দোবস্ত নতুন কিছু নিয়ে হবে আর কি। মানে কিন্তু নতুন পুরাতন কিছু নিয়ে আমরা আটকে আছি চিন্তা আর কি। থাকবে। এটা তো মানে ব্যাপারটা এমন না যে আমি আগে একটা বিয়ে করেছি জুলাইয়ের আগে, এখন আমি আমার বউরে ছেড়ে দিব কারণ আমি নতুন বন্দোবস্তের মধ্যে আসছি, নতুন একটা বিয়ে করবো। ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম না। একটা কোনো গ্রুপ, কোনো দল, কোনো ব্যক্তি যদি জুলাইয়ের আগে থেকে কোনো ভালো পজিটিভ কাজ করে আসে, তাহলে নতুন বন্দোবস্তের আলোকে সেটাকে ছেড়ে দিতে হবে? এটা তো চুক্তি হতে পারে না, এটা কোনোভাবে চুক্তি হতে পারে না। এগুলো যারা বলে এটা তাদের কেন বলে এটা তারা উত্তর দিতে পারবেন, কিন্তু এগুলো যুক্তি আসলে ধোপে টেকে না। এগুলো জাস্ট আপনার হলো যে ঈর্ষা কাতর, কিংবা হলো যে অপোজিশনকে ঘায়াল করা, কিংবা অপছন্দের জায়গা থেকে এগুলো বলেন। সো নতুন বন্দোবস্তের সাথে জামাতের ওয়েলফেয়ার পলিটিক্সের সাংঘর্ষিক কোনো অবস্থান নাই, বরঞ্চ এটা এলাই করে, এবং এই এলাইটা আগামী দিনও করা উচিত, এটা আমি মনে করি। আসলে আমরা ভারতীয় যে আগ্রাসন বিরোধী সংস্কৃতির লড়াই ও ওসমান হাদির হত্যাকাণ্ড,
এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে আদৌ কি কোনো সরকার এসে এটা বিচার করবে হাদির? ওসমান হাদি ভাইয়ের বিচার, দেখেন বিচার হয় মূলত সদিচ্ছার উপর। জি তার মানে এতদিন ধরে বিচার আমরা আহ, পাচ্ছি না, কিংবা বিচারের আলামত আমরা দেখতেছি না, এটা ধরেই নেওয়া যায় বিচার সংশ্লিষ্ট জায়গায় যারা আছেন তাদের জি প্রচন্ড সদিচ্ছার অভাব আছে, কিংবা তারা এই বিচারটা করতে পারতেছে না। আহ, হয়তো কাউকে ভয় করতেছে, হয়তো গাফলতি আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যারা বিচার না করার ব্যাপারে ভিতরে ভিতরে একাট্টা হয়ে গেছে, এদের প্রতি যদি আগামী দিনের গভর্নমেন্ট চ্যালেঞ্জ করে দিতে না পারে, তাহলে এই বিচার আমরা দেখতে পাবো না। সোজা কথা, এটা এভাবেই থেকে যাবে, সাগররুনি হত্যাকাণ্ডের মতো এটা থেকে যাবে। জি আমরা পূর্বে রাইট। এখন আমরা যদি এরকম একটা গভর্নমেন্ট দেখি যারা এই ফোর্সটাকে, মানে যারা বিচার হতে দিচ্ছে না, ভয়ভীতি দেখাচ্ছে, তাদেরকে যদি চ্যালেঞ্জ করতে পারে, তাহলে আমরা হয়তো একটা ভালো বিচার পেতে পারি। তবে ওসমান হাদি ভাইয়ের বিচার না হওয়ার অর্থ হলো যে ওসমান হাদি ভাইকে আরো বেশি প্রাসঙ্গিক করে রাখা, আরো বেশি চিন্তা রাখা, অবশ্যই তাকে আরো বেশি জনপরিসরে হাজির রাখা। কারণ এই প্রতিনিয়তই বিচার নিয়ে মানুষ ফুসবে। আপনি দেখবেন যে সাগররুনির বিচার হয়ে গেলে কি হইতো, বহু বিচার তো হয়ে গেছে, জি একটা সময় এটা নিয়ে মানুষ চুপচাপ থাকে। চুপচাপ কিন্তু সাগররুনি কি আসলে চুপচাপ আছে? তাকে নেই। এখনো আপনি দেখবেন আপনি দেখবেন যে সাগররুনির নাম শুনেছে ছোটবেলায়, বড় হয়ে গেছে, এখন সাগররুনিকে চেনে। কেন চেনে? মিডিয়ার বা Right. বিচার কারণ হয়নি বিচারটা হয়নি, তাকে জি। প্রাসঙ্গিক রাখা হয়েছে। জি অবশ্যই ওসমান হাদি ভাই বিচার না হলে ওসমান হাদি ভাই নিঃসন্দেহ উনি তো আগে থেকেই প্রাসঙ্গিক থাকবেন, কিন্তু বিচার না হয় এই প্রাসঙ্গিকটা দ্বিগুণ হয়ে যাবে এবং এক সময় এর ক্ষোভের বিস্ফোরণ হবে। এটা আমি আপনাকে বলে দিলাম এখানে। থ্যাংক ইউ। আমরা আসলে ভারত বিরোধী যে আগ্রাসন বা সাংস্কৃতিক লড়াই এগুলো তো আমরা দেখছি, তো এটা আপনি কিভাবে দেখেন যে ভারত বিরোধী বা সাংস্কৃতিক লড়াইগুলা এটা প্রতিহত করতে হলে আমাদের কি কি করণীয় বা কি করলে ভালো হয়, এটা আপনি মনে করেন কি আসলে আপনি যেটা বলছেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা যদি দাঁড়াতে চাই তাহলে আমাদের কি করতে কি হবে, করতে হবে বা আসলে আর কি করণীয় আমাদের? জি আমার এক কথায় উত্তর হলো যে একজন ওসমান হাদি হইতে হবে। জি এখন আপনি তাহলে বলবেন যে ওসমান হাদি হইতে হবে কেন? হ্যাঁ। আমি আপনাকে বলবো যে এই জন্যই হইতে হবে, উনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিচ্ছেন। মানে এটা সর্বোচ্চ করণীয়টা উনি ওনার করে ফেলেছেন, দেখা দিচ্ছেন যে এভাবে এভাবে এই তরিকায় চলতে হবে, এই তরিকায় বলতে হবে। তার মানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কথা বলবে তাকে কি আসলে জীবন দিয়েই এটা সর্বোচ্চ পর্যায়ে জি জীবন দেওয়াটাই তো একমাত্র না। একটা মানুষকে চাইলে নানাভাবে আপনার না, আপনি টিপাই মুখ বাদ দেখেন, টিপাই মুখ বাদ যখন আন্দোলন চলো 2000 বছর আন্দোলন চলো, তারপরে কিন্তু জামাতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়। ইভেন জামাতের নেতৃবৃন্দ যে ফাঁসি দেওয়া হয়, আপনি কি মনে করেছেন এর পেছনে ইন্ডিয়ার কোনো হাত নেই? অবশ্যই আছে যাদেরকে গুম করা হয়েছে, বিএনপি বড় বড় লিডারদের গুম করা হয়েছে, এর পেছনে ইন্ডিয়ার হাত নেই? অবশ্যই। আমরা ইলিয়াসের কথাই আমি ধরি ইলিয়াস আলীর কথাই বলতে পারি। জি। ইলিয়াস আলী ছিলেন ইন্ডিয়ান আধিপত্য শক্তির বিরুদ্ধে একটা শক্ত ভোকাল। তো ইন্ডিয়া তার সাথে কি আচরণ করেছে, এটা কি শুধু আমাদের বাংলাদেশের যে ক্ষমতাচ্যুত যে ছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট, এটা কি শুধু তার একার কোনো হিম্মত আছে এই পর্যায়ে একজন লিডারকে গুম করে দেওয়ার, অবশ্যই যদি তার পিছনে বড় ব্যাকআপ না থাকে? তার মানে হলো আমাদের দেশের সার্বভৌমত্ব, এই জায়গাগুলো টিকে থাকতে হলে সর্বোচ্চ পর্যায়ে আমাদের ওসমান হাদি পর্যন্ত হইতে পারে, জামাত ইসলামের লিডার পর্যন্ত হইতে পারে, ইলিয়াস আলী পর্যন্ত হইতে পারে, এই পর্যায় পর্যন্ত আমার যাওয়া লাগতে পারে। তার নিচে আরো কত শত ব্যাপার আছে, এগুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আমাদের জলযন্ত্র প্রমাণ আছে আপনার আপনার ফাহাদ সে রাইট। আবরার ফাহাদ ভাই একেবারে টাটকা উদাহরণ আমাদের সামনে। জি আপনি আবরার ফাহাদ ভাই বলেন, ওসমান হাদি ভাই বলেন। আবরার ফাহাদ ভাইটা হয়তো আমরা ওই এক দুইটা পোস্টের মাধ্যমে এটা আমরা জেনে গেছি, কিন্তু ওসমান হাদি ভাই তো আসলে পুরো একটা মানে এখনো আমাদের সামনে তার দৃশ্যগুলো সিনেমাটিক স্টাইলে আমাদের সামনে চলে আসতেছে। জি এটা অবশ্যই একেবারেই জীবন্ত। আবরার ফাহাদ ভাইয়ের হয়তো ভিজুয়াল কোনো জিনিস আমাদের সামনে নাই, বাস ওসমান হাদি ভাইরে এখান থেকে আপনি রিমুভ করবেন কিভাবে? উনি তো ভিজুয়ালে চলে আসছেন আমাদের সামনে, জি অবশ্যই। উনি একটা ক্যারেক্টার হিসেবে আমাদের সামনে দাঁড়ায় আছেন। আমরা বিভিন্ন সময় কথা বলছি, ছোট ছোট বাচ্চারাও বলতে চায় যে আমি ওসমান হাদি হব। আমি তো বললাম এই ছোট ছোট বাচ্চার কথা আপনি বন্ধ করতে পারবেন না যদি আপনি বিচারটা না করেন। এই
ভয়েস রাইজ হয়েছে তো, ছোট বাচ্চা তো, এরপর তারের প্রজন্ম পর্যন্ত এটা থেকে যাবে, এটা থাকবে, এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। কারণ আপনি দেখেন, শুধু বিচার না হওয়ার কারণে এটা থাকবে ব্যাপারটা এমন না, এটারে আপনার জিন্দা রাখবে আপনার ইন্ডিয়া, পার্শ্ববর্তী রাষ্ট্রই ওসমান হাদিরে জীবন্ত করে রাখবে বাংলাদেশে। জি, অবশ্যই। কারণ ইন্ডিয়ার মনোভাবটা হলো যে আধিপত্যবাদ সুলভ মনোভাব, হ্যাঁ। তাই না? যখনই আধিপত্যবাদ সুলভ মনোভাব দেখাবে তখনই ওসমান হাদিরা চিন্তা হয়ে উঠবে, চিন্তা করবে। তখনই। সুতরাং এইটা শুধু বিচার না হওয়া না, এটা ইন্ডিয়ার উপরও নির্ভর করতেছে ওসমান হাদি জীবিত হ্যাঁ কতটুকু জীবিত থাকবে এবং আর কত ওসমান হাদি আসবেন তাদের উপর নির্ভর করতেছে। আসলে আমরা আরো একটা বর্তমান সময়ে রাজনীতিতে ডানপন্থা, ইসলামপন্থা, মধ্যপন্থা, তো এই আলাদা করব কিভাবে? সত্য বিভিন্ন পন্থায় আছে, মধ্যপন্থা। আমরা তো ধরেন ধর্ম নিয়ে যারা কথা বলে, আমরা ইসলামপন্থা এটা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু মধ্যপন্থা আর ডানপন্থা এগুলো কিভাবে আলাদা করতে পারি আসলে আপনি মনে করেন? দেখেন, এটা একটা হলো একাডেমিক আলোচনা, যে পন্থাগুলোর কথা বললেন, জি জি একাডেমিক আলোচনা, এবং আপনি মধ্যমপন্থা, ডানপন্থা, ইসলামপন্থা যে শব্দগুলো উচ্চারণ করলেন, এইগুলো আসলে হচ্ছে সময়ের সাথে এটাকে জাজ করতে হয়। আপনি এখন থেকে 100 বছর আগেও আপনি দেখবেন যে এই ক্যাটাগরিতে চলছে, 100 বছর পরেও এখন থেকে এই ক্যাটাগরিতে চলবে যদি দুনিয়া থাকে আর কি। তো এগুলো নিয়ে আসলে একাডেমিক ডিসকোর্সের জায়গা। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আমরা একাডেমিক ডিসকোর্সের মধ্য দিয়ে ছেড়ে দিই। তবে মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা, তার শুধু মানুষ না, রাজনৈতিক দলও হতে পারে, এখান থেকে যে কোনো একজন জাজ করে নিতে পারেন যে উনি আসলে কোন পন্থা অবলম্বন করতে চায়। এখন আমি ধরুন যে খুবই লিবারেল একজন মানুষ, আমি সারাদিন ইসলাম নিয়ে খুবই চিল্লাচিল্লি করতেছি, আপনি আমাকে ইসলাম পন্থার দিকে দিতে পারবেন না, কারণ আমার যে আচার আচরণ কর্মকাণ্ড এগুলো ইসলাম পন্থার সাথে যায় না। হ্যাঁ, আবার একজন ইসলামপন্থী মানুষ যতই একটু ভাব সামলানোর চেষ্টা করুক না কেন, একটু মাঝামাঝি, এটা কিন্তু আপনি তাকে দেখলেই বুঝবেন যে জিনিসটা কি আসলে। সো আমার মনে হয় যে এটা অনেকটা দেখে বুঝে নেওয়ার মতো বিষয়। আচ্ছা আচ্ছা আরো যদি ডিপলি দিতে চাই, একাডেমিক আলোচনার দিকে আমাদের যেতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা বুঝতে পারবো তার চলন বলন বা তার উঠা বসা দেখলেই বুঝতে পারবো যে Right. কে ডানপন্থা, কে ইসলামপন্থা, কে বামপন্থায় চলে আর কি। তো ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে আপনি এটা মনে করছেন? বা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে আমরা তো দেখলাম 5টি নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনটা কি আসলে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে কি? দেখেন, আপনি যদি এক বাক্যে উত্তর চান তাহলে আমি বলবো হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলবে। আপনি দেখেন, আপনি এখানে তো শিবির প্যানেল থেকেই মূলত হয়েছে অনেকগুলো, 5টাতেই তো শিবির প্যানেল বিজয়ী হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে। আপনি এবার আপনার বাসা কোথায়, গ্রামের বাসা কোথায়? আমার যশোর। যশোর। আপনি যশোরে যান, যশোরে গিয়ে জামাত ইসলামের যশোরের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের যে ভোট কর্মী আছে তার কাছে জিজ্ঞাসা করেন উনি কিভাবে ভোট চান। অনেকগুলো ভোট চান, অনেকগুলো ইস্যু আছে, অনেকভাবে ভোট চাওয়া যায়। তার সাথে উনি আর একটা শব্দ যোগ করেছেন যে এবার দেখেন এত জনপ্রিয় শিবিরের ছেলেরা, তারা 5টা ইউনিভার্সিটিতে জয়লাভ করছে, নিরঙ্কুশ ভাবে জয়লাভ তার করছে। মানে এই যে যখন একটা সাধারণ মানুষের সামনে আপনি যখন এই জিনিসগুলো বলবেন, এবং ওনারা বলতেছে যে এই ছেলেগুলো কারা যারা শিবিরকে ভোট দিল, এরা বাংলাদেশের সবচেয়ে ম্যাচিউর ছেলে, সবচেয়ে মেধাবী ছেলে, সবচেয়ে ভদ্র ছেলে, এবং আপনার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলে। তো এই লোকগুলো এখন শিবিরটা পছন্দ করতেছে। তার মানে আগামী সময় মানুষজন এখন শিবির জামাতে চাচ্ছে। এটা এভাবে মূলত ভোট চাচ্ছে, আমি যত জায়গায় খোঁজ নিয়েছি এবং দেখেছি জি যে এভাবে মূলত ভোট চাওয়া হচ্ছে। আপনি আপনার এলাকায় দেখবেন, সামনে যারা আছেন তারা তাদের এলাকায় দেখবেন, নিঃসন্দেহে এই জিনিসগুলো মানুষের মনে প্রভাব তৈরি করে। ইভেন আর একটা জিনিস হলো যে দেখেন, এখন থেকে 10 বছর আগে বা 15 বছর আগে, 20 বছর আগে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, জি ফলে সেই সময় প্রোপাগান্ডা চালানো, কাউকে দমিয়ে রাখা, কোনো কিছু নিউজ চেপে রাখা, এটা খুবই সহজ ছিল। অবশ্যই। ইভেন এখন আপনি দেখেন, আপনি যদি আপনার পরিবারেও যান, দেখবেন যে কোনো একটা জিনিস বলতেছে, এটা শুনছে কোথায়, সোর্স কোথায়, বলছে ফেসবুকে দেখছি। কতটুকু সত্য মিথ্যাটা কি জানেন? ফেসবুকে দেখেছি। তো বাসার মুরব্বী লোকরাও যদি এটা না জানেন, কমপক্ষে ওই বাসায় যারা তরুণ আছে তুলনামূলক ভাবে,
তারা এই জিনিসগুলো মুরব্বীদের জানান। জি অবশ্যই। এই জানানোর মাধ্যমেই মূলত এই পজিটিভ একটা হাইপ তৈরি করতে পারেন, কিংবা হলো যে তাদেরকে এই তথ্যগুলো জানাতে পারেন। তো সেখানে তো নিঃসন্দেহে এই বড় বড় ঘটনা ঘটে গেছে ভার্সিটিতে, এটা তারা জানবে না, প্রভাবিত হবে না। এটা তো খুবই, আপনি যে কোনো একজন, আমার একজন কোনো রিক্সা চালক ভাইকে যদি জিজ্ঞেস করেন যে ডাকসুর ইলেকশন, যোগসুর ইলেকশন, চকসুর কি কোনো প্রভাব পড়েছে, উনি দেখবেন যে আপনার বাই নামে সবার নাম বলে দিচ্ছে, জি অমুক 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 অমুক। তো আমার একজন রিক্সাওয়ালা ভাই যদি বাই নামে সবাইকে আপনাকে পরিচয় করে দেয়, তাহলে আপনার তাহলে কোনো অবশ্যই প্রভাব পড়ে না? অবশ্যই। সন্দেহ করছে। আসলে আমরা তো অনেক কথাই বলছি, তো বিষয় হচ্ছে 36 নিয়ে আমরা একটু জানতে চাইবো আপনার কাছে। জুলাই 36 কি আসলে বিপ্লব নাকি অভ্যুত্থান, গণ অভ্যুত্থান? আপনি আসলে কোনটা মনে করেন এখানে? জুলাই 36 হয়েছে মূলত বিপ্লব, কিন্তু আমরা বানাইছি তার গণঅভ্যুত্থান। এটা কেন, কিভাবে হলো এটা? দেখেন, কোন জিনিসকে ধারণ করতে হয়, তাহলে এই জিনিসটা জিন্দা থাকে। আপনি জুলাই বিপ্লবকে আপনি জুলাই বিপ্লব হিসেবে ধারণ করেন না, আপনি গণঅভ্যুত্থান হিসেবে ধারণ করেছেন। আপনার কথাবার্তায়, আপনার আচার আচরণে, আপনার সামগ্রিক কর্মপ্রচেষ্টায় আপনারা দেখলে মনে হয় যে আপনি আসলে অভ্যুত্থানকে ধারণ করেছেন, বিপ্লব না। হয়েছে বিপ্লব, কিন্তু আপনি এটা বলতেছেন আচ্ছা অভ্যুত্থান। এর পিছনে নানান আপনার যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার স্যাপার নিয়ে খেলাধুলা আছে। তো আল্লাহ একটা বিপ্লব ঘটায় দিল, এতগুলো জীবনের স্যাক্রিফাইসের বিনিময়ে একটা বিপ্লব ঘটায় দিল। আপনি যখন এটা গণঅভ্যুত্থান বানাইলেন, জি এর খেসারত আপনাকে দিতে হবে। অবশ্যই। আহ এটা তো অবশ্যই আমি আপনার কাছে এটাই জানতে চাচ্ছি, কেন বিপ্লবটা, অভ্যুত্থান আমরা ধারণ করছি? আসলে এটা তো আমজনতার কাজ ছিল না যে দেখেন, প্রথমত চাইছে কারা, আমি যদি বলি আপনাকে, জি ডানপন্থার লোকজন যারা আছে তারা এটা বিপ্লব হিসেবে চিনে। হ্যাঁ আওয়ামীদের বিরুদ্ধে যারা আছে তারা বিপ্লব হিসেবে চিনে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে এখানে অনেকগুলো স্বার্থের ব্যাপার জড়িত হয়ে গেল পলিটিক্যালি। জি যখন পলিটিক্যালি স্বার্থের হিসাব নিকাশ সামনে চলে এলো, পলিটিক্যাল কিছু কিছু পলিটিক্যাল পার্টি যখন দেখলো এটা বিপ্লব করলে আমার ক্ষমতায় আসার অনেকগুলো, ক্ষমতা আসার পর আমার যাওয়ার অ্যাক্সেস আছে অনেকগুলো, অ্যাক্সেস গুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে, আমাদের সিধা হয়ে চলতে হবে, আমাদের জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহিতার মুখোমুখি হয়ে থাকতে হবে। সো ট্র্যাডিশনাল যারা পলিটিক্স করেন তারা এই জিনিসগুলো মানতে অভ্যস্ত না, তারা এই জিনিসগুলো মানবে না। আপনি একটা বিপ্লব বলে এখানে দক্ষ লোকরা সেখানে থাকতো, সংবিধানের আমূল চেঞ্জ হইতো, নতুন সংবিধান জি। গঠিত হইতো। কিন্তু ট্র্যাডিশনাল পলিটিক্স যারা করেন, পলিটিক্যাল পার্টিগুলো এটা কেন মানবে? কারণ তারা তো তাদের মানতো, কখন মানতো জানেন? যখন পলিটিক্যাল পার্টিগুলোর মাধ্যমে এই বিপ্লবটা হতো, এবং পলিটিক্যাল পার্টিগুলো ঝেড়ে কাটতে পারতেছে না যে এই বিপ্লবের নেতৃত্ব আমি দিছি। জি অবশ্যই, কারণ তো যারা আমি পরিচয় দিতে পারতেছি না, সে তো মনে করতে পারছে। তো তারা আমি কেমন অন করবো? সো এর ভেতর থেকে আমার জন্য সহনশীল হয় যতটুকু, আমার ক্ষমতায় যাওয়ার পর শাসন করার ক্ষেত্রে যতটুকু আমার জন্য সহজ হয়, আমি ততটুকু এখান থেকে নিব। বিপ্লব থেকে, বিপ্লবের একটা অধ্যায়ের নাম হলো গণ অভ্যুত্থান। জি বিপ্লব থেকে সিলেক্টিভ ওই অধ্যায়টা শুধু গ্রহণ করা হয়েছে, এটা ক্ষমতার জন্য। এবং এই যে জিনিসটা করা হয়েছে, এর এর পানিশমেন্ট ভোগ করতে হবে, এর পানিশমেন্ট ভোগ করতে হবে আগামী। অবশ্যই, কারণ আমরা তো দেখছি অনেক শহীদ হয়েছে, অনেক বন্ধুত্ব বরণ করছে, অনেক কিছুর বিনিময়েও আমরা যেটা দেখলাম আর কি, আসলে বিপ্লবকে অভ্যুত্থান বানিয়ে, মানে গণ অভ্যুত্থান বানিয়ে আমরা বিভিন্ন দলের দেখলাম কাজগুলো আর কি। তো আসলেই পানিশমেন্টও আপনার কথা মতোই যেটা করতেই হবে। তো আমরা আরো একটা কথা বলবো, জামাত কি পাওয়ার পলিটিক্সে প্রবেশ করলে তাদের মানে ক্যাডার ভিত্তিক বা সাংগঠনিক কাঠামো এগুলো প্রভাব পড়বে কিনা? জামাতের লোকজন হয়তো ভালো বলতে পারবেন, আর আপনি যদি আউটসাইডার হিসেবে আমাকে বলেন, জি মানে জামাতের নেতৃবৃন্দটা ভালো বলতে পারবেন, অবশ্যই। বা জামাত নিয়ে যারা গবেষণা করেন তারা বলতে পারবেন। আমার বিবেচনায় যতটুকু কুলায় আর কি, ততটুকু বলি। ক্যাডার ভিত্তিকে কোনো প্রভাব পড়বে কিনা না, জি আমি যদি এক কথায় যদি না, হ্যাঁ পড়বে। এটা কেমন ভাবে, মানে আপনি কি মনে করছেন, এটা যদি একটু জানাইতেন। দুইটা কাঠামো তৈরি হয়ে যাবে, মানে দুইটা প্যারাল জায়গা তৈরি হয়ে যাবে। যারা গভর্নমেন্টে চলে যাবেন এমপি হয়ে,
উপজেলা চেয়ারম্যান হয়ে বা চেয়ারম্যান হয়ে, আর যারা গভর্নমেন্টের বাইরে থাকবেন, এই দুটার মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা চলবে এবং একটা আরেকটার উপর প্রভাব বিস্তার করবে এবং একটা আরেকটার ভিকটিম করবে, কখনো একটার জন্য আরেকটা ক্ষতিগ্রস্ত হবে। জামাত ইসলামের কাঠামোতে, মানে ক্যাডার ভিত্তিক কাঠামোতে নিঃসন্দেহে এটা প্রভাব পড়বে আমি মনে করি। আচ্ছা আচ্ছা। আপনি ইভেন আপনি দেখেন কোনো একটা জায়গায় ধরুন এই যে এখন জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায়, কখনো যদি ক্ষমতায় যায়, তাহলে তাদের একটা বিশাল সংখ্যক লোক ক্ষমতার দিকে চলে যাবে। অবশ্যই। তার মানে আর একটা বিশাল সংখ্যক লোক, এই লোকগুলো কারা? এই লোকগুলো জামাত ইসলামের মধ্যে সিলেক্টিভ লোক, যারা ক্যাডার ভিত্তিক, ক্যাডার ভিত্তিক প্রক্রিয়ার একটা বড় মানে বড় সামনের দিকে চলে গেছে। একটা হয়তো কোনো জেলা আমির, উপজেলা আমির, এরপর হলো যে নির্বাহী পরিষদ সদস্য, সুরা সদস্য, একটা বড় অংশ চলে গেছে ওখানে। এই যে জায়গাগুলো খালি হলো এবং ওদের সাথে একটা গ্রুপ চলে গেল, এই জায়গাগুলো কিভাবে ফিল আপ হবে? ধরুন কোন একজন উপজেলা আমির এমপি হলেন, উনি এমপি হওয়ার পর সেখানে আর একজন উপজেলা আমির হইলেন। এখন একটা উপজেলার কর্মকাণ্ডের এই দুইজনের কর্মপদ্ধতিটা কি হবে? এমপি সংগঠনকে প্রভাবিত করতে পারবেন, নাকি উপজেলা আমির এমপিকে প্রভাবিত করবেন? এই জিনিসগুলো সামনে আসবে। আমার কাছে এটা মনে হয় আর কি। এখন দেখা যাক, বাস্তবতা হয়তো আরো ভিন্ন হতে পারে। জি, বুঝতে পারছি। আমরা একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করি যে জামাত ইসলামের যে ইসলামী রাষ্ট্র বা শরিয়া রাষ্ট্র যে ধারণা, রাষ্ট্রভিত্তিক যে ধারণা আছে, এই মনোভাব থেকে কল্যাণ রাষ্ট্রের দিকে ঝোঁক। তো এটি ইসলামী বা ইসলামিস্ট বলেন বা আধুনিক মনা বলেন, এই যে ইসের মতো আধুনিক মনের যে সমাজটা, এদের মতো কি মনোভাব বা কি প্রতিক্রিয়া করতে পারে আপনি মনে করেন? মানে আপনি বলছেন যে জামাত ইসলাম শরিয়া ভিত্তিক রাষ্ট্র থেকে কল্যাণ রাষ্ট্রের দিকে চলে আসছে, হ্যাঁ, এটা কি প্রভাব করবে আধুনিক, যারা আধুনিক যে ইসলামিস্ট বা যারা এই আধুনিক নন মন আছে, ইসলামিস্ট, হ্যাঁ তাদের উপর কি প্রভাব পড়বে এটা? হ্যাঁ। আচ্ছা, এটা একটা বেশ মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মূলত মিডিয়াগুলোতে যখন জামাতের প্রতিনিধি কেউ যায় তখন এরকম প্রশ্নই করে, জামাত ইসলাম শরিয়া থেকে সরে আসছে কিনা। দেখেন, কল্যাণ যেগুলো হয়, কল্যাণ ভিত্তিক রাষ্ট্র, জি, যে কাজগুলোতে কল্যাণ হয়, যদিও কল্যাণের ব্যাপারটা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সময়ের প্রেক্ষাপটে একটু চেঞ্জ হয়, তারপরেও আমি ধরতেছি যে চেঞ্জ হয় না। এই যে কল্যাণ ব্যাপারটা কি শরিয়ার বাইরে? অবশ্যই না। আচ্ছা, আমি বাংলাদেশে ক্ষমতায় গেলে দুর্নীতি করতে দিব না, দুর্নীতি করব না, এটা কি শরিয়ার বাইরে? অবশ্যই না। আচ্ছা, আমি ট্রাফিক আইনটা ঠিকঠাক ভালো পারবো, এটা কি শরিয়ার বাইরে? অবশ্যই। আমি ধরুন বললাম যে অসহায় দরিদ্র লোকদের তাদের পাশে দাঁড়াবো, তাদের জীবন মান উন্নয়ন করবো, এটা কি শরিয়ার বাইরে? চিন, এটার ভিতরে। তো আমি কল্যাণগুলো তো শরিয়ার বাইরে কিছু দেখতেছি না। আমাদের হয়েছেটা কি দেখেন, শরিয়া নিয়ে আমাদের একটা ভীতি কাজ করে এবং এই ভীতিটা দুইটা ক্ষেত্রে হয়েছে। একটা হলো আমাদের যারা ইসলাম নিয়ে কম জানাশোনা করা হুজুর যারা আছেন, আলেম যারা আছেন, তাদের মাহফিলে, তাদের আলোচনায় শরিয়া নিয়ে, শরিয়াকে তারা যেভাবে প্রেজেন্ট করেন। জি। দুই হলো যে এই শরিয়া নিয়ে পশ্চিমাদের যে প্রপাগান্ডা, পশ্চিমাদের যে মিশন ভীষণ, তাদের মিডিয়ার মাধ্যমে, মানে মিডিয়ায় শরিয়াকে যেভাবে প্রেজেন্ট করা হয়, জি, বিশেষ করে আইএসআইএস এর পরে জিনিসটা আরো বেড়ে গেছে। এই দুই কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মনে শরিয়া নিয়ে একটা ভয় আছে, একটা ভয় কাজ করে, সাধারণ মানুষের উপর ভয় কাজ করে। আপনি ইসলামকে ভালোবাসেন, দেখবেন যে নিঃসন্দেহে প্রায় বিশাল সংখ্যক মানুষ আপনাকে বলবে হ্যাঁ ইসলামকে ভালো না, প্রশ্ন ওঠে না। তো ঠিক আছে, ইসলাম ভালোবাসি, তাহলে আপনার উপর শরিয়া আইন প্রয়োগ হবে। দেখবেন যে চুপসে যাবে। এখন কেন দরকার? মানে যে লোকটা ইসলামকে ভালোবাসতেছে সে লোকটা কি শরিয়াকে ভালোবাসে না? অবশ্যই। দেখাই তো উচিত ছিল। কিন্তু ইসলামের কথা বললে সে পজিটিভ হয়, আর শরিয়ার কথা বললে সে একটু নাকসিট খায় কেন? এই যে প্রোপাগান্ডা। তো এটা দায় দুইটা, একটা হলো পশ্চিমা মিডিয়া আর একটা হলো আমাদের নিজেদের অবস্থান।
এর বিপরীতে দাঁড়িয়ে আমাদের করণীয় কি ছিল? আমাদের করণীয় ছিল শরিয়া জিনিসটা কি, এই জিনিসটা মানুষের বোঝা। শরিয়া যে ভীতিকর কোনো অবস্থা না, এই জিনিসটা জনপরিসরে হাজির করা, এবং আপনার জীবন যে অলরেডি অনেকগুলো শরিয়ার মাধ্যমে চলতেছে, এবং শরিয়া যে আপনার জন্য কল্যাণকর একটা জিনিস, এইটা আপনারা বোঝানো। আমরা এই না বোঝানোর ক্ষেত্রে ফলে যেটা হয়েছে সেটা হলো যে ওদের প্রোপাগান্ডাটা খুব 100% ইফোর্ট দিয়ে ওরা চালাইছে, আর আমরা 20%ও এইটাকে আমরা মোকাবেলা করতে পারি নাই। জাস্ট ওটা তার মানে আমি- খেয়েছি আর কি। হ্যাঁ, আমি খেয়েছি, আমি চুপ করে আছি, হজম করে আছি। জি, ফলে ইসলামের কথা শুনলে যত লোক পজিটিভ রেসপন্স করে, শরিয়ার কথা শুনলে নাক সিটকা দিতে হবে। নাকসিটকানি দেয়, এরকম নাকসিটকানি দেয়। অবশ্যই, অথচ শরিয়াটা হলো ইসলামেরই তো অংশ, অবশ্যই। তাই না? তার মানে এটা আমাদের ঘাটতি। আমরা যারা শরিয়া নিয়ে কথা বলি, শরিয়া আইন চাই, তারা এক্স্যাক্টলি মানুষকে শরিয়া আইন কি জিনিস, শরিয়া কি জিনিস, এই জিনিসটা আমরা বোঝাইতে পারি না। বোঝাইলেও এইটা আমরা এমন ভাবে বোঝাইছি যে শরিয়া মানে কি, শরিয়া মানে হলো যে ইসলাম শরিয়া মানে কি, আপনি যদি ইসলাম সরকার ক্ষমতা আসে তাহলে আপনার বাইতুল মুকাররমের আশেপাশে ঘোরাফেরা করা যাবে না নামাজের সময়, একবারে পিটিয়া সাল তুইলা তারপর নামাজের মধ্যে ঢুকাই দিতে হবে। 2 নম্বর, আপনি যদি আল্লাহর রাস্তায় কোনো জিনিস চুরি করছেন না, ধরা পড়ছেন, তাহলে আপনার টাস করে কোপ মেরে কাটিয়ে দিতে হবে। ওই যে বাইন্ধা নামাজ পড়া আর কোপ দিয়ে হাত কাটা, এই দুইটা। আবার এই এই বিষয়ে আমি বিষয়ে- অ্যাড করবো, সেটা জি। হচ্ছে নারীদেরকে ঘর থেকে বের হতে দেবে না। না, না, আমি বলছি হ্যাঁ ওইটা, এই পাথর নিক্ষেপ করে জি, হত্যা জি। করা। দেখেন, এই 4টে জিনিসের বাইরে আর শরিয়া নাই। অবশ্যই আছে, পুরাটাই তো মানে ইসলামী জীবন ব্যবস্থাটা পুরাটাই মানে বলে দিচ্ছে যে মানুষ কিভাবে চলবে, কিভাবে ই করবে। তো আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি আপনার যে সংবিধান আছে, এক্সিস্টিং যে সংবিধান আছে, এই সংবিধানকে আপনি শরিয়ার বিরুদ্ধে বলতে পারবেন কিংবা শরিয়ার পক্ষে বলতে পারবেন এক কথায়? না, মানে বলা সম্ভব কিনা? না। তার মানে এভাবে বলা সম্ভব না আপনার সংবিধানে আপনি শরিয়াপন্থী সংবিধান আছে না শরিয়ার বিরুদ্ধে সংবিধান আছে, বলা সম্ভব না, বলা সম্ভব। তাই না? জি। দেখেন, ওই যে জুলাই সনদের যে ভোট, জি, সেখানে একটা গুরুত্বপূর্ণ ধারা আছে। ধারাটা কি? দেখেন যে রাষ্ট্রপতি কোনো লোকের যদি দণ্ড হতো, মৃত্যুদণ্ড হতো, তো রাষ্ট্রপতি এটাকে ক্ষমা করতে পারত। জি, আপনি দেখছেন যে এরকম ক্ষমা পেয়ে জেল থেকে বের হয়ে আবারও একটা ক্রাইম করেছে সে, আর একটা মার্ডার করেছে, আরো বড় বড় কোনো ক্রাইম করেছে। মানে অপরাধের পুনরাবৃত্তি ঘটবে আর কি। ঘটেছে, বাংলাদেশে এগুলো হয়েছে। এখন দেখেন, ধরুন আমি একজন ভিকটিম, আপনি ধরুন একজন ভিকটিম। জি, আপনি ভিকটিম হওয়ার পর আপনি একটা মামলা চালাইলেন, দীর্ঘদিন একটা মামলা, তো জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে মামলা চালাইতে কি পরিমাণ সময় লাগে। শারীরিক হ্যাসেল, মানসিক হ্যাসেল, ফিনান্সিয়াল হ্যাসেল, সব দিক দিয়ে আছে। ইভেন আপনি ন্যায় বিচারটা পাবেন কিনা এটা নিয়েও আপনি টেনশনে আছেন। ফাইনালি 8 বছর, 10 বছর, 15 বছর পর আপনি যখন আপনার মামলার একটা সুবিচার পেলেন, জি, এই সুবিচার কিছুদিন পর দিয়ে দেখলেন যে তারা আপনি জেল থেকে মুক্ত দিতে পারবেন, যে তারা আপনি রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছে। মানে এটা কিন্তু শরিয়া অ্যালাউ করে না, জি, আপনি ক্ষমা করতে পারেন না। না, আপনি ক্ষমা করার কি? সেটাই তো। আপনি রাষ্ট্রের মালিক হয়েছেন, আপনি তো আল্লাহ না, আপনি ক্ষমা করবেন কেন? খুবই একটা মানে মর্মান্তিক ন্যাক্কারজনক একটা বিধান ছিল বাংলাদেশে। এবারের যে জুলাই সনদে আছে, জুলাই সনদ বলছে যে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন, তবে ভিকটিম ফ্যামিলি যদি চায়, অনুমতি দেয়, তাহলে পারবে। এটা তো ইসলাম শরিয়া মানে আলোচনা সাপেক্ষে যদি ভিকটিম চায় না। আমার ফোকাস পয়েন্ট হলো যে যেমন এটা তো একটা শরিয়া নীতি, যে এটা তো শরিয়া। শরিয়া কি? শরিয়া হলো যে আপনি একজনটা খুন করছেন, সুতরাং আপনার মৃত্যুদণ্ড করতে হবে। এটি শরিয়া, যেটা বাংলাদেশে এই আইনটা এভাবে ছিল না। সো এবারে গণভোটে এই জিনিসটা চলে আসছে। তার মানে গণভোটে একটা শরিয়া জিনিস, শরিয়া চলে আসছে এখানে। এখন ব্যাপারটা হলো যে আমাদের এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে জনবিস্ফোরণ, এটা কেন হয়েছে? বঞ্চনার শিকার হয়েছে তো, জি, আলেমুলামা নিপীড়িত হয়েছে, এটা যেমন একটা অংশ। বঞ্চনার শিকার হয়েছে, প্রত্যেকটা মানুষ ভিকটিম হয়েছে। দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে গেছে। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে কোটি কোটি টাকা যেখান থেকে দুর্নীতি হয়েছে, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। রূপপুরে বালিশ কাণ্ড দেখে তো আপনি মনে করার জন্য কি পরিমাণ পুকুর চুরি সেখানে হয়েছে।
এই জায়গাগুলো যখন দেখছে লোকজন যে একটা অংশ এরকম পুকুর চুরি কইরা দুর্নীতি কইরা শেষ করে দিছে, আর আপামর মানুষ এর ভিকটিম হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়ে গেছে, হাহাকার উঠে গেছে চারদিকে। আপনার সাথে আরো কিছু অ্যাড করা যায়, যেমন আমরা যদিও পরীক্ষার ক্ষেত্রে মানুষ পরীক্ষা দেয় যে সঠিক ভাবে সে চাকরি প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস। মানে প্রত্যেকটা মানুষ বিকৃত হচ্ছে, এরপরে তো না গণবিস্ফোরণটা হয়েছে, তাই না? জি অবশ্যই। তার মানে আমরা যদি ধরি যে মানুষের ব্যক্তিগত জীবনে যেগুলো জায়গা আক্রান্ত হয়, মানে বিশেষ করে অর্থনৈতিক জায়গা, চাকরি বাকরির ক্ষেত্রে, এখন এই আকাঙ্ক্ষা থেকে তো জুলাই ভোট ঘটে গেছে, মৌলিক আকাঙ্ক্ষা এগুলো কিন্তু। জি। এখন কোন একটা সরকার যদি ক্ষমতা আসে, আপনার এগুলোর ফার্স্ট প্রায়োরিটি দিবে কিনা, এই জিনিসগুলো সলভ করার ফার্স্ট প্রায়োরিটি দিবে কিনা, তারা প্রতিশ্রুতি দেওয়া উচিত কিনা তারা? অবশ্যই। তার মানে এই জুলাইয়ের যে ধারণ, যে জন্য জুলাই হলো, এটা তো তাহলে মানে তারা ধারণ করতে পারলো না। অবশ্যই। তো জামাত ইসলাম বলছে যে আমি এই জিনিসগুলো করবো, আমি কাউকে চাঁদাবাজি করতে দিব না, সেটা টেম্পো স্ট্যান্ড হোক, বাস স্ট্যান্ড হোক, আর বিমান স্ট্যান্ড হোক। জি। আমি কাউকে দুর্নীতি করতেও দিব না, আমি নিজেও করবো না, কাউকে করতেও দিব না। এটা হলো জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা। অবশ্যই। তো এই জিনিসটা কি শরীরের বিরুদ্ধে না। তো জামাত যেটা বলতেছে, আমি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, এভাবে এখানে অসুবিধা কথা আমি তো দেখি না অসুবিধা কথা। এবং এর সুফল ভোগ করবে একজন ইসলামপন্থী, যেমন সুফল ভোগ করবে একজন সাধারণ মানুষ যে ইসলামপন্থী হিসেবে নিজেকে বলে না, জি। সেও সুফল ভোগ করবে। প্রশ্নপত্র যদি ফাঁস না হয়, এইটার কি শুধু হুজুররা সুফল ভোগ করবে, জামাত ইসলাম শুধু সুফল ভোগ করবে? অবশ্যই না। ছাত্ররা সুফল ভোগ করবে। দুর্নীতি বন্ধ হলে কি সুফল ভোগ করবে? সবাই না? সবাই। সুতরাং সবাই। একটা ইসলামী রাষ্ট্র হোক কিংবা কল্যাণ রাষ্ট্র হোক, এই সুফল ভোগ করার জায়গায় সর্বস্তরের মানুষ সুফল ভোগ করবে। সুতরাং এটা তাদের এটা নিয়ে দুইজন, আপনি বললেন না দুইটা ক্যাটাগরি, দুইজনের উপর কিভাবে প্রভাব ফেলবে, দুইজনের উপর একই রকম পজিটিভ প্রভাব পড়বে। আপনার উত্তর পাওয়া গেছে। আরো একটা বিষয় বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে বড় ইশতিহার বা পলিসি সামিটের বদলে সংক্ষিপ্ত স্লোগান কি হতে পারে? যেমন আমরা দেখছি 10 টাকা চাল, তারপরে আপনার বিএনপি বলছে যে ফ্যামিলি কার্ড। এখন জামাতের বেলায় কি হতে পারে? জামাতের টিকিট এরকম কিছু নাকি? আপনি কি মনে করেন আসলে সংক্ষিপ্ত স্লোগান? জানাতে টিকিটটা একটা পাইছেন নাকি? আসলে আমি তো পাই নাই, কিন্তু এখন বৃহত্তর একটি দল তো তারাই বিভিন্ন জায়গায় বলছে যে জামাতের টিকিট বিক্রি করছে। দেখেন, এই আপনি যখন দেখবেন যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে যে নিউজগুলোতে, এই নিউজগুলোর কমেন্ট বক্সে যাবেন এবং এগুলোর রিয়াকশন দেখবেন যে এগুলো রিয়াকশনে ভরা। মানুষ এগুলো আসলে মানে এখন এগুলো বিশ্বাস করতেছে না, মানে হিসাবে নিচ্ছে। ইয়ার শব্দ ব্যবহার করি, খাচ্ছে না শব্দটা, তো মানুষ এগুলো এভাবে খাচ্ছে না। তারা টোটালি একটা মানে এটা হলো যে অপোজিশনকে ঘায়েল করার একটা প্রবণতা। দেখেন একজন মানুষ, তবে এর মধ্যে কিছু সত্যতাও আছে। আপনি যদি জামাত ইসলামের কোনো কর্মীকে যদি জিজ্ঞাসা করেন আপনি জামাত ইসলাম কেন করেন, দুটো জিনিস বলবেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা কইরা আল্লাহ সন্তুষ্টি অর্জন। অবশ্যই। আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ। তো পুরো জামাতের কাঠামোটাই হলো যে জান্নাতমুখী। আচ্ছা। দুনিয়ায় পজিটিভ কাজ করে, আল্লাহর ঘোষিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত কাজগুলো করে আখিরাতে জান্নাত নিশ্চিত করা। এটা হলো জামাত ইসলামের কর্মী, রোকন, সমর্থক যারা করে, মনে করে জামাত করে, তাদের প্রত্যেকে এটা। জামাত ইসলামের রিলেশন করতে হলে প্রার্থীদেরকে টাকা পয়সা বেশি খরচ করতে হয় না, সব লোকজন তাদেরকে টাকা পয়সা দেয়। যে আমরা বিগত দিন মানে ইন্টারাপ্ট করলাম, যে পাটোয়ারি দাঁড়িয়েছে, তো তার কথাই যে প্রকাশ পেল, নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বললেন যে আসলে জামাতের যে সঙ্গে বা জোট করে জামাতের কর্মীরা তার প্রচারণা চালিয়ে দিচ্ছে আর কি, তার অতটাই লাগছে না আর কি। আচ্ছা, যেখানে একজন আপনার হলো যে ট্রেডিশনাল পলিটিক্স যারা আছেন, পলিটিক্যাল লিডার যারা আছেন, তিনি যখন তার কর্মীদেরকে টাকা দিয়ে টাকা পালেন, রাজনৈতিক কিছু বেকার আছে, বেকারদের তারা লালন পালন করেন, নিজের পকেটের টাকা খরচ করেন, সেখানে জামাত ইসলামদের লিডারদের টাকা দেয় তার কর্মীরা। টোটালি একটা উল্টা জিনিস। তাহলে আপনার এই সাইকোলজিটা বুঝতে হবে, কেন একজন কর্মী জামাত ইসলামের লিডারকে টাকা দিল, আর কেন
এই ট্রেডিশনাল পলিটিক্স যারা আছেন তারা ওদের কর্মীদের টাকা দিয়ে লালন পালন করতেছে। সাইকোলজি হলো যে কর্মীটা টাকা দিচ্ছে তার লিডারকে, জামাত ইসলামের লিডারকে, সে এইটা পরকালের জান্নাত পাওয়ার আশাই দিচ্ছে। আচ্ছা ইভেন জামাত ইসলামের যে লিডার আছে চাঁদাবাজি করতেছে না, কর্মী যে চাঁদাবাজি করতেছে না, ধান্দাবাজি করতেছে না, দুর্নীতির সাথে জড়িত নাই। জি, এগুলো কিসের জন্য? জান্নাতের আশায় বা এগুলো জান্নাতের আশায়। আপনি এইটা নিয়ে হাসতে পারেন, কিন্তু জামাত ইসলামের লাখো নেতাকর্মীদের ভিতরে এই শব্দ আছে। অবশ্যই। যখন আপনি দেখবেন যে ওই যে বিগত আন্দোলনের দিনে যখন 18 দলীয় জোট কোনো কর্মসূচি ঘোষণা করত, সেখানে বিএনপির লোকজন মাঠে না নামলেও জামাতের লোকজন মাঠে নেমে গুলি খেয়েছে। কেন? যে পরিবর্তনের দরকার বা না, পরিবর্তন শুধু না, উনি এইটাকে মনে করছেন এটা আমার ইমানি দায়িত্ব। আমার লিডার যখন আমার ঘোষণা দিচ্ছেন যে তোমার এখন এই এই মিছিলে নামতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব, আর এই দায়িত্ব পালনের মাধ্যমে আমি আমার জান্নাত নিশ্চিত করবো। আচ্ছা, কোনো একটা ইস্যু নিয়ে জান্নাত নিশ্চিত করবো ব্যাপারটা এমন না, তার সামগ্রিক জীবনটা। যেমন এখন বলতেছে যে ভোট দিলে আসলে জান্নাত পাওয়া যাবে, কেউ বলতেছে ভোট দিলে দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই, দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, শুধু আপনি যে সকালে উঠে একজনের সাথে পাটপাড়ি করছেন এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। অবশ্যই। আপনি যে এই হলো যে আপনার ওই যে বেগুন বিক্রি করার সময় ইন্টেনশনালি যে বেগুনটাতে পোকা আছে এই বেগুনটাকে ঢুকা দিচ্ছেন আরেকজনের ভিতরে, এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। ভোট তো দিতে হবেই, আপনি কোন দিকে ভোট দিবেন না দিবেন আল্লাহর কাছে আপনি একটা জিনিস আপনি জবাব ছাড়া আপনি থাকবে না। থাকবেন না। ইভেন এরকমও আছে যে কোনো একটা ছাগল যদি আর একটা ছাগলের অন্যায়ভাবে একটা ঢিস মারে, জি, কিয়ামতের দিনও আল্লাহ আর একটা ছাগলের উঠে বলে তুই ঢিস মার, আচ্ছা, সদ্বোধ হয়ে যাবে। তো ছাগলের ক্ষেত্রে যদি এই জিনিসটা জবাব দিতে হয়, মানুষের ক্ষেত্রে হবে না? অবশ্যই অবশ্যই মানুষ কি ছাগলের চেয়েও দিচ্ছে নাকি? অবশ্যই তার জবাব হবে না? সবচেয়ে উৎকৃষ্ট। তো মানুষ যেহেতু ছাগল না, তাহলে তার প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ইলেকশন যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সে একজন, আপনি সুন্দর করে বলতেছেন আমি দেখতেছি এই লোকটা হলো আপনার ঋণ খেলাপি, ব্যাংক থেকে ঋণ নিয়ে আর দেয় না, জি, এই লোকটার আপনি এখন ভোট দিচ্ছেন, আপনি কি মনে করছেন আল্লাহর কাছে এমনি পারবেন? এত সহজ। অবশ্যই না, কারণ জানা সত্ত্বেও তো ভুল করা এটা তো অবশ্যই কখনোই ক্ষমাযোগ্য না। এরপর আপনি যদি নিজে একটা ভুল করতেছেন, এখন আমি যখন আপনারা বলতেছি, আপনি যদি এই যে অন্যায় ব্যক্তিটাই, আপনি যদি এই যে রোগাক্রান্ত মানে দুর্নীতি রোগাক্রান্ত একটা লোককে যদি ভোট দেন, এটা কিন্তু আপনার ইমানেরও বল খারাপ। অবশ্যই। এবং তার আপনি অন্যায় কাছে সাপোর্ট দিলেন এবং আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। যেই বলছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হচ্ছে অমনি আপনি চেতা গেলেন, হ্যাঁ আপনি ইলেকশনে জান্নাত বানায় দিচ্ছেন, তো বানাবো না, কি করবো? আমার জীবনের কোনো একটা কাজ, ধরুন আমার কোনো একটা কাজের ওসিলায় তো আমি জান্নাতে যেতে পারি, তাই না? অবশ্যই। আমার নেকি পাল্লা তো কোনো একটা কাজ জন্য, খুবই দূরবর্তী কোনো একটা কাজ যেটা হয়তো আমি চিন্তাও করি নাই, এটা নিয়ে তো আমার পাল্লা ভারী হতে পারে, অবশ্যই। তারপর আমি জান্নাতে চলে যেতে পারি। তো পজিটিভ কাজ, ইলেকশনের পজিটিভ কাজ হতে পারে আমি কোথাও আটকায় থাকা, আমি বলতেছি না এটাই ঠিক, হতে পারে কোনো আটকায় থাকা আমি পজিটিভ লোকদের সমাজের নেতৃত্বে দেখতে চাইছি, তাদেরকে সাপোর্ট দিয়েছি, তাদের পাশে দাঁড়াইছি, জি, এটা আমার এই আমল নামা ভারী করতে পারে। জি, অবশ্যই বুঝতে পারছি। তার মানে জামাত আলটিমেটলি জান্নাতের জন্য কাজ করে, সেটা হচ্ছে আপনার বিএনপি যেভাবে প্রচার করছে সেটা হচ্ছে যে জামাত টিকিট বিক্রি করে, কিন্তু আসলে আলটিমেটলি তো জামাতের কর্মীরাই আপনার ইসের জন্য কাজ করে। জামাতের কর্মীরা আসলে সত্যি অর্থে জামাতের কর্মীরা জান্নাতের টিকিটের জন্য লালায়িত। জি, এই জন্য তারা তাদের জীবন দেয়, তারা তাদের অর্থ দেয়, তারা তাদের সময় দেয়, তারা তাদের মেধা দেয়, তারা তাদের যোগ্যতা দেয়, সবকিছু দিয়ে দেয়, জি। কারণ তারা জান্নাতের টিকিটের লালায়িত। সত্য কথা এটা। আপনাকে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে চাঁদাবাজ ও ইয়ানত বা বায়তুল মাল, এর মধ্যে পার্থক্যটা আসলে কি? আপনার বন্ধুরা আপনি একটা পিঠে থাপ্পড় মারলেন, তারপর কি হবে? বন্ধু আপনার কি করবে? উল্টো রিয়াক্ট করবেন? বন্ধুকে রিয়াক্ট করবে? আপনি পিঠ চাপাইলেন, বন্ধুকে আপনার রিয়াক্ট করবে? এটা কিছুই মনে করবে না সে। আচ্ছা, বন্ধুকে কিছু মনে করবে না। তো আপনি একটা রাস্তায় কোনো একজন মানুষের পিঠে একটা মারেন, দেখি কি করে সে। সেটা তো অবশ্যই। আপনার একই হাত একই থাপ্পড়, বন্ধুর পিঠে পড়লে একরকমের রিয়াকশন, আর ওখানে পড়লে আরেক রকমের রিয়াকশন। জি, চান্দাবাজি আর এর ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা। একটা হলো নিজ থেকে নিজের চাওয়া, ভালোবাসা দেওয়া, ওই যে বললাম কিছুক্ষণ আগে, আর একটা হলো জোর করে আদায় করা। এই মিনিমাম স্ট্যান্ডার্ডটা আমাদের প্রতিপক্ষ যারা আছেন
জি বিশেষ করে জামাতের প্রতিপক্ষ যারা আছেন, তারা এই বলার ক্ষেত্রেও এটা আসলে এই স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারেন না। এটা তাদের ব্যর্থতা। এবং এই বোঝার মাধ্যমে হয় কি, অনেক অডিয়েন্স, তো আমরা অনেক অডিয়েন্সের সামনে আমাদের কথাবার্তাগুলো বলি, তো কাজকর্মগুলো বলি, তো তার ঠিকই ভাইবা নেই আসলে সে কোন লেভেলের কথা বলে, কোন লেভেলের চিন্তা করে। জি সো আপনি এই দুটা জিনিস, একটা যদি আসমানে রাখেন আর একটা আসবে মাটিতে। বুঝতে পারছি যে ইয়ানোরটা যে বন্ধুর কাছ থেকে যেমন রেট পায় না, কিন্তু অপরিচিত যেমন চাঁদাবাজির উল্টে আর কি। বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ, চাঁদাবাজি হলো যে আপনি ওই একজনের গিয়ে আপনি চেনেন না জানেন না, চাষ করে পিঠের মধ্যে কি কি কেমন আছিস, জি তারপর বাকিটা ধরুন যে আপনার মেডিকেলের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কথা তো অনেক হলো, বা আরো কিছু জানার আছে আপনার কাছ থেকে। যে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ভোটের ক্ষেত্রে মানুষ কাকে বেশি গুরুত্ব দেয়, বা যেমন সৎ কিন্তু অযোগ্য, আবার আছে কি অযোগ্য কিন্তু অসৎ, তো কাকে বেশি গুরুত্ব দেয়? হয়ে যাবে প্রশ্ন। জি, জটিল প্রশ্ন একটু। এটা হলো একটা, কি আলোচনা বলবো বুঝতে পারতেছি না। তবে দেখেন, সৎ কিন্তু অযোগ্য, অযোগ্য এবং অসৎ কিন্তু যোগ্য। অসৎ কিন্তু যোগ্য। অসৎ কিন্তু যোগ্য, এই টাইপের লোক আমাদের দেশে ক্ষমতায় তারা ছিলেন, তারা রাষ্ট্র চালাইছেন, তারা মনে করেছেন যে তারা রাষ্ট্র চালানোর ব্যাপারে ক্যাপাবল, দক্ষ, কিন্তু তারা ব্যক্তিগত জীবনে অসৎ। তারা দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, নানান ধরনের অকারেন্সের সাথে তারা জড়িত, তাই না? জি, কিন্তু তা বলে যে আমরা রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারতেছি। আসলে কি রাষ্ট্র ভালো চলছে? অবশ্যই না, আপনি কারণ একজন অসৎ তো আসলে একজন অসৎ মানুষকে যেখানেই বসান না কেন, সে ওই জায়গাটার সাথেও অসততা করবে, এটা কলাপস করবে, হবে না। প্রথমটা যেটা বললেন যে অদক্ষ কিন্তু সৎ, ব্যাপারটা অদক্ষ কিন্তু সৎ, তাহলে আসলে নেতৃত্বের জায়গায় দেওয়া যায় না। মিনিমাম তার একটু সৎ হইতে হয়, মানে যদি এরকম থাকে সৎ বাট মিনিমাম তার দক্ষতা আছে, জি তারা নেতৃত্বের জায়গায় দেন, সে প্রয়োজনে স্কিল হায়ার করবে, তার যে ঘাটতিগুলো আছে স্কিল হায়ার করবে, কিংবা সে নিজে দক্ষ হতে পারবে। কিন্তু অযোগ্য, সরি, কিন্তু দক্ষ প্লাস হলো যে অসৎ। অসৎ, এই লোকটা দিয়ে আপনি কোথাও কিছু করতে পারবেন না। এটা একটা আমাদের ধরুন যে আলোচনার একটা বিষয়বস্তু, যে ধরুন একজন লোক আমি চেয়ারম্যান বানাবো, সে আপনার ঘুষ খাইলো, অসুবিধা নাই। আমার বয়স্ক ভাতার একটা কার্ড নেওয়ার জন্য আমার কাছ থেকে 10,000 টাকা নিল, অসুবিধা নাই। কিন্তু লোকটা তো কাজ করে দিছে, কিন্তু সে যে একটা সিলসিলা চালু করেছে, টাকা নেওয়ার যে একটা ঐতিহ্য চালু করেছে, জি দুর্নীতিকে এস্টাবলিশ করে দিছে, তার তো মানে এটা তো একসময় কলাপস করবে। তো আপনার কি ভালো হয়েছে না খারাপ হয়েছে শেষ পর্যন্ত? অবশ্যই খারাপ। আপনি ইমিডিয়েট দৃষ্টিকোণ দেখলে বলবেন যে হ্যাঁ না আমি তো কাজটা আমার হাসি হয়েছে, কিন্তু আবার কিন্তু আপনি যখন 10 বছর পরে দেখবেন, 20 বছর পরে দেখবেন, যখন আপনি চলতেইছেন না, তখন আপনি এটা কিভাবে জাজ করবেন? জি, বুঝতে পারছি। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে মুজিব থেকে সজীব, তো আসলে বংশ পরম্পরায় আমরা যেটা দেখছি যে মুজিব থেকে সজীব, তো এখানে আপা কি আসলে মাইনাস হয়ে যাবে কি, বা গেছে কিনা, আপনি কি মনে করেন? আপনি বাইসে আছে? আর এটাই তো আসলে আমাদেরও কনফিউজ, আমরা তো জানি না যে, কিন্তু আমরা আপনি এখন যদি বেঁচে থাকেন তাহলে উনি একটু সামনে আসুক, ক্যামেরার সামনে আসুক, আইসা বলুক যে আমি বাইসে আছি, বাংলাদেশে চলে যাবো কোনো এক সময়। না দেখা পর্যন্ত তো আমরা বিশ্বাস করবো না যে উনি বাইসে আছেন না মরে গেছেন। দেখেন, ওই আমরা যখন 2022-23 সাল থেকেও আমরা একটা আলোচনা করছিলাম যে ইন্ডিয়া শেখ হাসিনার ঝুড়িতে সবগুলো তার ডিম রাখছে। জি এটা ইন্ডিয়ার জন্য খুবই রিস্কি। কেন রিস্কি? কারণ শেখ হাসিনার বায়োলজিক্যাল একটা বয়স আছে। আপনি কতদিন আর এই মানুষটাকে চালা নিতে পারবেন? 10 বছর? তখন তো 90 বছর বয়সে একটা মানুষ কি দেশে নেতৃত্ব দেওয়ার জন্য ফাংশন ঠিক করবে থাকে? না, অবশ্যই না, কোনোভাবে ফাংশন করবে না। তো তার তো বায়োলজিক্যাল মৃত্যু একটা আছেই। অবশ্যই। এবং ক্ষমতায় থাকলে শরীর একটু টকটকা থাকে, একটু জোয়ান জোয়ান লাগে, একটু যুবতী যুবতী লাগে। জি ক্ষমতা যখন চলে যায়, রাতারাতি বয়সের ডিফারেন্ট ভিউ বসে বেড়ে যায়, অবহেলায়, অযত্ন, দুশ্চিন্তায়, নির্ঘুম রাত্রি কাটানোতে। আমার জীবনের, আপনি যদি বলেন যে আমার জীবনের আর একটা শখকে মূল, আমার জীবনের আর একটা শখ হচ্ছে
শেখ হাসিনার চেহারাটা একবার দেখা। আচ্ছা আচ্ছা আমি দেখা তার ক্ষমতায় থাকার ছবি আর এখনকার ছবি দুইটা আমি একটু দেখবো যে ওয়াও, বুঝতে পেরেছি। তার মানে আপা মাইনাস হতে শেখ হাসিনা ফিরবে না। আচ্ছা এই জিনিসটা যারা বোঝে না তাদের আসলে পলিটিক্স করার দরকারই নাই। এখনো যারা বলে যে শেখ হাসিনা আপা আসছে রাজপথ কাঁপছে বলে বলে এখানে একজন স্লোগান দেয়, ব্যানার নিয়ে টান দিয়ে দেয় একজন। তো এটা মানে এরা হলো রাজনৈতিক প্রতিবন্ধী, এরা রাজনৈতিক প্রজ্ঞা নেই। কারা ফিরতে পারবে আর কারা পারবে না, এই সেন্সটাও যদি না থাকে তাহলে তার পলিটিক্স করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আরো বেশি আলোচনা করলে ভালো লাগতো। তারপর আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে ক্রিকেট কি ভূ রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে? মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখছেন এটা? ভূ রাজনৈতিক অবস্থান ক্রিকেটের মধ্যে চলে আসছে, এটা তো আসছে আরো আগেই, কিন্তু যখন তাদের স্বার্থ মতো হয় নাই প্রভাবটা পড়ছে এখন। আচ্ছা ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদ থেকে বাংলাদেশের কোনো সেক্টর রেহাই পাবে না, যাই হোক না কেন কিচ্ছু রেহাই পাবে না। ওদের এই আধিপত্যবাদ মনোভাব দূর না হলে এমন একটা সেক্টর আপনি দেখাতে পারবেন না যেটা তাদের থাবা থেকে রাখা হচ্ছে। তাদের জন্য সম্ভাব্য করণীয় যতগুলো আছে, যত জায়গা আছে, যত অ্যাক্সেস আছে সবগুলো তারা অ্যাপ্লাই করবে প্রত্যেকটা জায়গা। মোস্তাফিজ সিঙ্গেল ইস্যু, ক্রিকেটও একটা আমার কাছে সিঙ্গেল ইস্যু মনে হয়। So, ইন্ডিয়ানদের যে ক্যারেক্টার, তাদের যে বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আধিপত্যবাদ মূলক। এবং এর কারণে শুধু ক্রিকেট না, কয়েকদিন পর আপনি ফুটবল, ভলিবল, আরো যা যা খেলা আছে প্রত্যেকটা সবগুলোতে সেক্টরে যদি হ্যাঁ, এটা অবাক হওয়ার কিছু নাই। এটা বাস্তবতায় মানে এটা ঘটবারই ছিল, এটা ঘটবেই। এবং আগামী দিনে দেশপন্থী কোনো সরকার যদি ক্ষমতায় আসেন তাহলে দেখবেন যে তাদের এই ক্যারেক্টারটা আরো বেশি আপনার সামনে হাজির হবে, আরো বেশি তারা আগ্রাসী মনোভাব দেখাবে, আরো বেশি আপনারা ভিকটিম করবে, এবং আরো বেশি বাংলাদেশপন্থী লোকজন বাংলাদেশে জন্ম নেবে, আরো বেশি ওসমান হাদি আমাদের সামনে ঘটনা করবে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। গ্রিন রেডকে ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। এবং যারা আমার কথাবার্তা শুনছেন, আমি খুবই ছোট মানুষ, অনেক ডিপ করে কিছু জানি না, যা নিজের জীবন থেকে দেখার জায়গা থেকে যতটুকু আমি দেখেছি, যতটুকু শিখেছি তার আলোকে বলা। জায়গাগুলো কিছু জায়গায় হয়তো কেবল থাকতে পারে, আশা করি একটা সংশোধন হবো, আরো বেশি জানবো, তখন হয়তো আরো ভালো বলতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনারা ডাকেন আর কি। অবশ্যই আমরা তো আসলেই গ্রিন লিফ চাচ্ছি যে আমরা আমাদের মতো দেখা যাচ্ছে বাংলাদেশপন্থী যারা আছে তাদের সাথে কথা বলে আসলে সুবিধা যে আপনি আমাকে বাংলাদেশপন্থী হিসেবে ডাকছেন, এখানে ভালো লাগছে। এখন যে কেউ একজন বাংলাদেশপন্থী বললো রাজাকার বাদ দিয়ে, হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশকে যারা ওন করবে তারাই অবশ্যই আমাদের সাথে কথা বলবে বা আমরা বলবো তাদের সাথে কথা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমাদের সঙ্গে পডকাস্টে সময় দেওয়ার জন্য বা ধৈর্য ধরে দেখার জন্য। আমি আমাদের গেস্টকে আমি আবার শুভেচ্ছা জানাবো আমাদের সাথে থাকার জন্য আর কি। ধন্যবাদ। আপনারা আমাদের গ্রিন লিফ বিডিতে যুক্ত থাকবেন এবং সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবেন বা কমেন্ট করবেন আপনাদের যা জানার বা বলার। ধন্যবাদ সবাইকে।